শীতের সকাল ছিল। কলকাতার আকাশ তখনও পুরো আলোয় ভরে ওঠেনি। গঙ্গার দিক থেকে হালকা কুয়াশা শহরের রাস্তায় নেমে এসেছিল। ঠিক সেই সময় তারানাথ তান্ত্রিক তার ছোট ব্যাগটি কাঁধে তুলে নিলেন। ব্যাগে খুব বেশি কিছু নেই, একটি মোটা চাদর, কিছু শুকনো খাবার, তামার একটি ছোট পাত্র আর কয়েকটি পুরনো তন্ত্রগ্রন্থ। এই যাত্রা সাধারণ কোনো যাত্রা নয়। তারানাথ যাচ্ছেন বদ্রীনাথের দিকে। বহুদিন ধরে তার মনে অশান্তি। বারবার ধ্যানে তিনি দেখছিলেন বরফে ঢাকা পাহাড়, রক্তে ভেজা পথ আর ভয়ে চিৎকার করা মানুষের মুখ। তিনি বুঝেছিলেন পাহাড়ের দিকে কোথাও বড় বিপদ অপেক্ষা করছে। কলকাতা থেকে প্রথমে ট্রেনে, তারপর পাহাড়ি পথে বাসে। শেষ যে বাসটি উঠল সেটি ছিল পুরনো কিন্তু মজবুত। বাসে মোট 22 জন যাত্রী। কেউ তীর্থে যাচ্ছেন, কেউ পাহাড় দেখতে। দু একজন বাচ্চাও ছিল, মায়ের কোলে ঘুমোচ্ছিল। বাসের ভেতরে তখনও হাসি আর গল্প চলছিল। বাস ধীরে ধীরে সমতল ছেড়ে পাহাড়ে উঠতে লাগলো। রাস্তার দুই পাশে উঁচু পাহাড়, নিচে গভীর খাদ। আকাশ ধীরে ধীরে কালচে হয়ে আসছিল। হাওয়া ঠান্ডা, কেমন যেন কেটে যাচ্ছিল শরীরের ভেতর দিয়ে। তারানাথ জানালার বাইরে তাকিয়েছিলেন। বরফে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে তার বুকের ভেতর ভারী হয়ে উঠল। এই পথ তার চেনা নয়, কিন্তু ভয় তা চেনা। তিনি চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র পড়তে লাগলেন। বাস এগোচ্ছিল, আর অজানা বিপদ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। পাহাড়ের রাস্তায় সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। হঠাৎ করেই বাতাসের শব্দ বদলে গেল। আগে যে হাওয়া শুধু ঠান্ডা ছিল, এখন তা হু হু করে বইতে শুরু করলো। বাসের কাছে ছোট ছোট বরফের দানা ঠুকরে পড়তে লাগলো। ড্রাইভার চিন্তিত মুখে গতি কমিয়ে দিল। সামনের রাস্তা আর স্পষ্ট দেখা যাচ্ছিল না। পাহাড়ের মাথা থেকে সাদা ধোঁয়ার মতো বরফ নেমে আসছে। যাত্রীরা একে অন্যের দিকে তাকাতে লাগলো। কেউ কেউ চুপ করে গেল, কেউ আবার ভয়ে ফিসফিস করে কথা বলতে শুরু করলো। হঠাৎ এক ঝাঁক বরফ বাসের সামনে এসে পড়ল। রাস্তা প্রায় ঠেকে গেল। ড্রাইভার জোরে ব্রেক চাপল। বাসটা কেঁপে উঠে থেমে গেল। চারদিকে শুধু সাদা আর সাদা। উপরে আকাশ, নিচে জমাট বরফ। রাস্তা কোথায় শেষ আর খাদ কোথায় শুরু, কিছুই বোঝা যাচ্ছিল না। বাস আর এগোতে পারল না। ইঞ্জিন চালু ছিল, কিন্তু সামনে যাওয়ার সাহস কারো নেই। মোবাইল ফোনে নেটওয়ার্ক নেই। পাহাড়ের এই জায়গাটা একেবারে বিচ্ছিন্ন। দূরে কোথাও আলো নেই, মানুষের চিহ্ন নেই। যাত্রীরা নামতে সাহস করল না। ঠান্ডায় হাত পা জমে আসছে। বাসের ভেতর ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। একজন মহিলা তার বাচ্চাটিকে বুকে চেপে ধরলেন। কেউ প্রার্থনা করতে লাগল, কেউ চুপচাপ জানলার বাইরে তাকিয়ে রইল। তারানাথ তান্ত্রিক তখনও শান্ত। তিনি জানতেন এই ঝড় শুধু প্রকৃতির নয়, এটা কোনো অশুভ শক্তির পথ তৈরি করছে। তিনি ধীরে করে চোখ বন্ধ করলেন। বুকের ভেতর সেই পুরনো অশান্তি আবার জেগে উঠল। রাত নামছিল। বরফ ধরে শব্দের মাঝে
পাহাড় যেন নিঃশব্দে কিছু লুকিয়ে রাখছিল। আর সেই অন্ধকারের ভেতর থেকে অজানা কিছু তাদের দিকে তাকিয়েছিল। রাত পুরো নেমে এলো। বরফঝড় তখন একটু কমেছে, কিন্তু ঠান্ডা বেড়েছে আরো। বাসের ভেতর সবাই গা ঘেঁষে বসে আছে। কারো মুখে কথা নেই, শুধু শ্বাসের শব্দ আর ইঞ্জিনের হালকা গর্জন। হঠাৎ বাসের বাইরে একটা শব্দ হলো, খড়খড়, যেন কেউ বরফের উপর পা টেনে হাঁটছে। একজন যাত্রী জানলার দিকে তাকালো। তার মুখ সাদা হয়ে গেল। কিছু একটা নড়ছে। বাসের হেডলাইটের আলোয় দেখা গেল বরফের মধ্যে লম্বা ছায়া, খুব লম্বা, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। সে ঝুঁকে ঝুঁকে হাঁটছে। তার হাঁটার ভঙ্গি ঠিক নয়, হাত মাটিতে ছুঁয়ে যাচ্ছে। আরেকটা ছায়া, তারপর আরেকটা। বাসের ভেতর কান্নার শব্দ উঠল। কেউ চিৎকার করল না। চিৎকার করার শক্তি যেন কারো নেই। তারানাথ তান্ত্রিক উঠে দাঁড়ালেন। তিনি জানলার দিকে তাকালেন। চোখে তার কোনো ভয় নেই, শুধু দুঃখ আর সতর্কতা। তিনি বুঝে গেলেন, এই পাহাড়ে মানুষ ছাড়া অন্য কিছু থাকে। হঠাৎ বাসের পেছনে একটা জোরে ধাক্কা লাগলো। বাস তুলে উঠল। একজন বৃদ্ধ যাত্রী পড়ে গেলেন। সবাই ভয়ে কেঁপে উঠল। বাইরে আবার সেই হাঁটার শব্দ, এবার আরো কাছে, ধপ ধপ, তারপর একটানা শোঁ শোঁ আওয়াজ, যেন কেউ গন্ধ নিচ্ছে। বাসের দরজার কাছে ছায়া এসে দাঁড়ালো। কাচের বাইরে থেকে দেখা গেল চোখ, বড় বড় চোখ, অন্ধকারে চলছে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু দাঁত দেখা যাচ্ছে, খুব ধারালো। হঠাৎ দরজার লক নড়ে উঠল, ক্লিক ক্লিক। কেউ বাইরে থেকে দরজা ধরেছে। একজন যুবক ভয়ে দরজার দিকে দৌড়ে গেল। সে দরজায় হাত রাখতেই বিকট শব্দ, কাঁচ ভেঙে গেল। একটা হাত ভেতরে ঢুকে পড়ল, লম্বা, কালো, শক্ত। সেই হাত যুবকের জামা ধরল। সে চিৎকার করার আগেই তাকে টেনে বাইরে নিয়ে গেল। সবকিছু কয়েক সেকেন্ডে শেষ। বরফের ওপর রক্ত ছিটকে পড়ল। বাসের ভেতর নিঃশব্দ কান্না। কেউ নড়তে পারছে না, কেউ তাকাতেও পারছে না। তারানাথ তান্ত্রিক চোখ বন্ধ করলেন। তিনি জানতেন, এরা শুধু মারছে না, এরা মানুষ খায়। আর এই রাতটা খুব লম্বা হতে চলেছে। বাসের ভেতর তখন আর কেউ কথা বলছিল না। সবাই বুঝে গেছে, যা বাইরে আছে তা মানুষ নয়। বরফের উপর থেকে জীবনও শব্দ আসছিল, হাড় ভাঙার শব্দ। কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কিন্তু সবাই শুনছে। একটু পরে সেই শব্দ থেমে গেল। তারপর আবার পায়ের আওয়াজ। এবার এক নয়, অনেকগুলো। বাসের চারদিকে ছায়া ঘুরতে লাগলো, কেউ সামনে, কেউ পেছনে। হেডলাইটের আলোয় দেখা গেল ওদের গা লোমে ঢাকা, মুখ চ্যাপ্টা, দাঁত বড় আর লাল, হাতে রক্ত লেগে আছে। ওরা হাসছিল। এই হাসি মানুষের হাসি নয়, এই হাসি খাবার পেয়ে যাওয়ার হাসি। হঠাৎ বাসের ছাদে কিছু একটা লাফিয়ে উঠল, ধপাস করে শব্দ।
বাস কেঁপে উঠল। একটা নখ কাচে আঁচড় কাটল। কিচ কিচ। একজন মহিলা চিৎকার করে উঠলেন। তার বাচ্চাটা কাঁদতে শুরু করল। তারানাথ তান্ত্রিক তখন সামনে এসে দাঁড়ালেন। তিনি জোরে কিছু বললেন না। তিনি শুধু নিজের ব্যাগ খুললেন। তিনি মেঝেতে হাত বুলিয়ে একটা ছোট আগুন জ্বালালেন। আগুন ছোট কিন্তু উজ্জ্বল। আগুনের আলো পড়তেই বাইরে থাকা দানবগুলো থেমে গেল। ওরা পিছিয়ে গেল এক ধাপ। ওরা আগুন ভয় পায়, কিন্তু খুব বেশি নয়। একটা দানব আবার এগিয়ে এলো। তার মুখে রক্ত। সে জানলার কাছে মাথা ঢুকল। ঠাক ঠাক। তারপর কাঁচ ভেঙে ভেতরে ঢুকতে চাইল। তারানাথ তান্ত্রিক তখন আগুনের দিকে তাকিয়ে ধীরে ধীরে মন্ত্র পড়তে শুরু করলেন। এই মন্ত্র জোরে নয়, কিন্তু পরিষ্কার। দানবটা হঠাৎ থেমে গেল। সে গর্জন করল, তারপর পিছিয়ে গেল। কিন্তু বাকিরা চলে গেল না। ওরা অপেক্ষা করছে, কারণ ওরা জানে রাত এখনো অনেক বাকি, আর মানুষ খুব দুর্বল। এই পাহাড়ে, এই বরফে নরখাদকদের রাত শুরু হয়েছে। রাত আরো গভীর হলো। বরফ আবার পড়তে শুরু করলো। ছোট ছোট দানা, কিন্তু খুব ঠান্ডা। বাসের ভেতর হাত পা জমে আসছে। আগুনটা ছোট, তবু সেটাই একমাত্র ভরসা। তারানাথ তান্ত্রিক সবাইকে আগুনের কাছে বসতে বললেন। কেউ কথা বলল না। সবাই চুপ করে তার কথা মানল। বাইরে দানবগুলো ঘুরছে। ওদের ছায়া কাঁচে পড়ছে, কখনো মাথা, কখনো হাত। মাঝে মাঝে ওরা নাক দিয়ে শোঁ শোঁ করে গন্ধ নিচ্ছে। ওরা খাবারের গন্ধ পায়। একজন বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সে পড়ল কিছু না, শুধু দরজার দিকে হাঁটতে লাগলো। তার চোখ খালি, মুখে কোনো ভাব নেই। তারানাথ তান্ত্রিক সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেললেন। তিনি তার কপালে হাত রাখলেন। লোকটা থেমে গেল। তার চোখে জল চলে এলো। সে বসে পড়ল, কাঁদতে লাগল। তারানাথ তান্ত্রিক বুঝলেন, দানবগুলো শুধু শরীর খায় না, ওরা মাথার ভেতর ঢুকে যায়। ওরা মানুষকে ভুল করায়। হঠাৎ বাইরে থেকে জোরে শব্দ এলো। ধপাস! একটা দানব বাসের সামনে এসে পড়েছে। সে আগুনের দিকে তাকিয়ে গর্জন করল। তার চোখ লাল। আরেকটা দানব তার পাশে এলো, তারপর আরেকটা। ওরা একসাথে ঝাঁপ দিতে চাইল। তারানাথ তান্ত্রিক আগুনে আরো শুকনো কাঠ দিলেন। আগুন বড় হলো। আলো ছড়িয়ে পড়ল। দানবগুলো চিৎকার করল। ওরা পিছিয়ে গেল। কিন্তু সবাই জানে, আগুন সবসময় জ্বলবে না। রাত তখনও শেষ হয়নি। আর এই পাহাড়ে নরখাত করা কখনো একা আসে না। রাতটা যেন থামতেই চাইছিল না। ঘড়ি ছিল না, কিন্তু সবাই বুঝতে পারছিল সময় খুব ধীরে চলছে। ঠান্ডায় আগুনের শিখা কাঁপছিল। কাঠ প্রায় শেষ। বাসের পেছন দিক থেকে হঠাৎ একটা ভাঙার শব্দ এলো। ধপাস! সবাই চমকে উঠল। পেছনের কাছে বড় ফাটল। বরফের ভেতর থেকে একটা হাত ঢুকে পড়েছে। এই হাত মানুষের নয়। নখ লম্বা, কালো, ধারালো। একজন যুবক ভয়ে পিছিয়ে গেল। সে পিছলে পড়ল। হাতটা তার পা ধরল।
কেউ কিছু করার আগেই তাকে টেনে বাইরে নিয়ে যাওয়া হলো। চিৎকারটা বরফে চাপা পড়ে গেল। আর একটা প্রাণ শেষ। বাসের ভেতরে এখন কেবল কান্না। কেউ আর চোখ তুলতে পারছে না। তারানাথ তান্ত্রিক চোখ বন্ধ করলেন। তিনি বুঝলেন, এইভাবে চললে কেউই বাঁচবে না। দানবগুলো এবার আরো সাহসী। ওরা জানে মানুষ কমে যাচ্ছে। হঠাৎ বাসের ছাদে আবার লাফ। একটা নয়, দুটো। ছাদ থেকে নখ দিয়ে আঁচড়, ধারালো শব্দ। ভেতরের একজন মহিলা জ্ঞান হারালেন। তার পাশে বসা মানুষটা নড়তে পারল না। তারানাথ তান্ত্রিক উঠে দাঁড়ালেন। তিনি আগুন থেকে একটা জ্বলন্ত কাঠ তুললেন। তিনি বাসের দরজা খুললেন। বাইরে তখন 3টে দানব দাঁড়িয়ে। ওদের মুখে রক্ত, চোখে লোভ। তারানাথ তান্ত্রিক জ্বলন্ত কাঠটা সামনে ধরলেন। আগুনে দানবরা পিছিয়ে গেল। একটা দানব চিৎকার করল। তার গায়ে আগুন লাগল। সে বরফে কড়াকড়ি খেল। চামড়া পুড়তে লাগল। এটাই প্রথমবার দানবরা কষ্ট পেল। কিন্তু তারা পালালো না, কারণ ওরা ক্ষুধার্ত, আর ক্ষুধা ভয় মানে না। তারানাথ তান্ত্রিক জানতেন, ভোর না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে, আর সবাই বাঁচবে না। রাত তখন সবচেয়ে ভয়ঙ্কর সময় পৌঁছেছে। চারদিকে শুধু বরফ, অন্ধকার আর নীরবতা। বাসের ভেতরে এখন অনেক ফাঁকা জায়গা। যারা ছিল সবাই আর নেই। বেঁচে আছে হাতে গোনা কয়েকজন। তারানাথ তান্ত্রিক সবার দিকে তাকালেন। তাদের চোখে শুধু ভয় নয়, ক্লান্তি আর হাল ছেড়ে দেওয়ার ভাব। তিনি জানতেন, এইভাবে আগুন জ্বালিয়ে বসে থাকলে আর চলবে না। দানবরা অপেক্ষা করছে। ওরা ধৈর্য ধরতে পারে, মানুষ পারে না। তারানাথ তান্ত্রিক তখন একটা বড় সিদ্ধান্ত নিলেন। তিনি সবাইকে বাসের মাঝখানে বসতে বললেন। বাচ্চাদের সামনে, বুড়োদের মাঝখানে। তিনি নিজে সামনে দাঁড়ালেন। তিনি বরফে নামলেন। বরফ এত ঠান্ডা যে পা ব্যথা করে উঠল। কিন্তু তিনি থামলেন না। তিনি বরফের উপর বড় একটা বৃত্ত আঁকলেন। এই বৃত্ত সাধারণ নয়। এই বৃত্ত আগুন আর মন্ত্রে ভরা। তিনি বৃত্তের চারপাশে আগুন জ্বালালেন। আগুনগুলো ছোট, কিন্তু অনেক। দানবরা এটা দেখে থেমে গেল। ওরা বুঝতে পারছে, এই মানুষটা অন্যদের মতো নয়। একটা দানব এগিয়ে এলো। তার শরীর লম্বা, চামড়া শক্ত, দাঁত রক্তে লাল। সে গর্জন করল। এই গর্জনে পাহাড় কেঁপে উঠল। তারানাথ তান্ত্রিক নড়লেন না। তিনি জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। এই মন্ত্র পাহাড়ে ধাক্কা দিল। বরফ ছড়তে লাগল। দানবটা লাফ দিল। ঠিক তখনই আগুন বড় হয়ে উঠল। দানবটা আগুনে পড়ে চিৎকার করল। আর একটা দানব পিছন থেকে আক্রমণ করল। তারানাথ ঘুরে দাঁড়ালেন। জ্বলন্ত কাঠ দিয়ে আঘাত করলেন। দানবটা পিছিয়ে গেল। এই প্রথমবার দানবরা বুঝল, এই মানুষটা লড়তে পারে। কিন্তু তারা থামবে না, কারণ এখনো ক্ষুধা আছে, আর রাত এখনো শেষ হয়নি। রাত তখন সবচেয়ে ভয়ঙ্কর সময়ে পৌঁছেছে। বরফের ওপর বাতাস ছুটে যাচ্ছে। চারদিক থেকে নরখাদক দানবেরা এগিয়ে আসছে। এবার তারানাথ তান্ত্রিক
আর পিছিয়ে রইলেন না। তিনি চোখ বন্ধ করলেন, দুহাত বুকের কাছে আনলেন, খুব শান্ত গলায় মন্ত্র পড়তে শুরু করলেন। এই মন্ত্র আগুনের নয়, এই মন্ত্র শরীর আর আত্মার রক্ষা করার। গাত্রবন্ধন। মন্ত্র শেষ হতেতেই তারানাথের শরীরের চারপাশে হালকা আলো দেখা গেল। এই আলো খুব উজ্জ্বল নয়, কিন্তু শক্ত। দানবদের প্রথম ঝাপটা এসে এই আলোর গায়ে ধাক্কা খেল। ধপাস! দানবটা পিছনে ছিটকে পড়ল, তার নখ ভেঙে গেল, সে গর্জন করল। তারানাথ তান্ত্রিক তখন গলার রুদ্রাক্ষ মালাটা খুললেন। এই মালা তিনি সবসময় পরেন। এটা শুধু মালা নয়, তিনি মালাটা দুই হাতে ঘুরিয়ে ধরলেন, মন্ত্র পড়লেন। মালাটা হঠাৎ ঘুরতে শুরু করল, খুব দ্রুত। বাতাস কেটে শব্দ হল শা শা। এই রুদ্রাক্ষ তখন আর মালা নয়, এটা এক চক্র। তারানাথ তান্ত্রিক হাত ছাড়লেন। চক্রটা আকাশে ঘুরে এক দানবের দিকে গেল। এক মুহূর্তে ছিন্ন। দানবটা চিৎকার করার আগেই বরফে পড়ে গেল। তার শরীর আর নড়ল না। আরেকটা দানব লাফ দিল। চক্র ঘুরে গেল। আবার আঘাত। আরেকটা দানব পড়ে গেল। নরখাদকরা থমকে গেল। তারা এমন কিছু আশা করেনি। তারানাথ তান্ত্রিক সামনে এগোলেন। বরফে পা ডুবছে, কিন্তু তিনি থামছেন না। তিনি আগুনের বৃত্তের ভেতর দাঁড়িয়ে মন্ত্র পড়তে লাগলেন। দানবেরা আগুনে ঢুকতে পারছে না। গাত্রবন্ধনের আলো তাদের আটকে দিচ্ছে। একজন দানব পিছন থেকে ঝাঁপ দিল। তারানাথ ঘুরে দাঁড়ালেন। চক্র ফিরে এসে সেই দানবের বুকে আঘাত করল। দানবটা বরফে গড়িয়ে পড়ল। বাসের ভেতরের মানুষগুলো সব দেখছে। তাদের চোখে প্রথমবার আশা। তারা বুঝল, এই মানুষটা লড়তে পারে, এই মানুষটা ভাঙে না। দানবেরা এবার পিছিয়ে যেতে শুরু করল। তারা আহত, ভয় পেয়েছে। ভোরের আলো তখন পাহাড়ের গায়ে পড়তে শুরু করেছে। নরখাদ করা গর্জন করে একে একে বরফের মধ্যে মিলিয়ে গেল। বরফে পড়ে রইল দানবদের কালো দাগ আর বেঁচে যাওয়া মানুষের নিঃশ্বাস। তারানাথ তান্ত্রিক ধীরে হাঁটলেন। রুদ্রাক্ষ চক্র আবার তার হাতে ফিরে এলো। তিনি মালাটা আবার গলায় পড়লেন। গাত্রবন্ধনের আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনি জানতেন, সবাই বাঁচেনি, কিন্তু অনেকেই বেঁচেছে। এই রাত তারা ভুলবে না, আর পাহাড়ও মনে রাখবে। এই রাতে একজন মানুষ দানবদের সামনে দাঁড়িয়েছিল আর পিছু হটেনি। ভোরের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়তে শুরু করল। বরফ তখনও সাদা, কিন্তু আর ভয়ঙ্কর নয়। রাতের অন্ধকার সরে গেছে। নরখাদ করা আর নেই। তাদের পায়ের ছাপ বরফে দেখা যাচ্ছে। কিছু দূরে রক্ত জমে আছে, কিছু জায়গায় হাড়। বাসের দরজা খোলা। ভেতরে যারা বেঁচে আছে তারা কেউ কথা বলছে না। সবাই চুপচাপ বসে আছে, চোখ ফাঁকা। তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে বাসের সামনে এসে দাঁড়ালেন। তার মুখে ক্লান্তি, হাত কাঁপছে, কিন্তু চোখে এখনো শক্তি আছে। তিনি জানেন, এই পাহাড়ে ভয় শেষ হয়নি, শুধু এখন লুকিয়ে গেছে। হঠাৎ দূরে একটা শব্দ শোনা গেল, ধাপ ধাপ ধাপ।
আকাশে একটা কালো ছায়া। হেলিকপ্টার, সেনার হেলিকপ্টার। বাসের লোকেরা মাথা তুলল, কেউ কাঁদতে শুরু করলো, কেউ হাত নাড়ল। হেলিকপ্টার নেমে এলো একটু দূরে। সেনারা দৌড়ে এলো। ওরা চারদিকে তাকিয়ে থমকে গেল। এই দৃশ্য তারা আগে দেখেনি। রক্ত, বরফ, ভাঙা কাঁচ, ভয়। বেঁচে থাকা মানুষদের একে একে তুলে নেওয়া হলো। কেউ হাঁটতে পারছে না, কেউ কথা বলতে পারছে না। তারানাথ তান্ত্রিক সবার শেষে উঠলেন। তিনি পাহাড়ের দিকে একবার তাকালেন। এই পাহাড় কিছু নিল, কিন্তু সব নিতে পারেনি। হেলিকপ্টার উড়ে গেল। বরফের মাঠ আবার নিঃশব্দ। কিন্তু এই নীরবতার ভেতরে কিছু এখনো জেগে আছে, আর সেটা আবার ফিরবে। হেলিকপ্টার ধীরে ধীরে পাহাড় ছেড়ে দূরে চলে গেল। বরফের ওপর আবার নিস্তব্ধতা নেমে এলো। যেখানে বাসটা আটকে ছিল সেখানে এখন শুধু দাগ, রক্তের দাগ, পায়ের দাগ, আর কিছু ভাঙা জিনিস। যারা বেঁচে গেছে তারা কাউকে কিছু বলতে পারেনি, কারণ এই ভয় ভাষায় বোঝানো যায় না, শুধু মনে থেকে যায়। তারানাথ তান্ত্রিক কয়েকদিন পরে কলকাতায় ফিরে এলেন। তিনি আবার নিজের ছোট ঘরে বসে থাকেন, বই পড়েন, ধ্যান করেন। কিন্তু রাতে ঘুমোতে গেলে তিনি মাঝে মাঝে বরফের শব্দ শোনেন, হাঁটার শব্দ, দাঁত চিবোনোর শব্দ। তিনি জানেন পাহাড় সব ভুলে যায় না। যে জায়গায় মানুষ খাওয়া হয়েছে সেখানে ভয় থাকে। দানবগুলো পুরো শেষ হয়নি, তারা শুধু আলো থেকে লুকিয়েছে। আবার রাত এলে, আবার ঝড় এলে তারা ফিরবে। তারানাথ তান্ত্রিক জানেন সব জায়গার ভয় তিনি থামাতে পারবেন না, কিন্তু যেখানে তিনি চান সেখানে কিছু মানুষ বাঁচে। এই গল্প কেউ লিখে রাখেনি, এই গল্প খবরের কাগজে আসেনি, কিন্তু যারা সেই বাসে ছিল তারা জানে বরফের পাহাড় শুধু সুন্দর নয়, সেখানে কিছু জিনিস মানুষের মাংস খেতে শেখে। আর কোনোদিন কেউ যদি বরফে আটকে পড়ে আর অন্ধকার নামে, হয়তো তারানাথ তান্ত্রিক আবার সেখানে যাবেন। কিন্তু তার আগ পর্যন্ত পাহাড় চুপ থাকবে, ভয়ের মতো চুপ।